ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জীব প্রযুক্তিবিদ্যা ও এর প্রয়োগসমূহ অর্থাৎ বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ অ্যানালাইসিস করব। ওকে, এই চ্যাপ্টারে তোমাদের যে টপিকগুলি রয়েছে সেটা হচ্ছে জীব প্রযুক্তিবিদ্যার মূলনীতিসমূহ অর্থাৎ প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, তারপরে পুনঃযোজিত ডিএনএ প্রযুক্তির সরঞ্জামসমূহ অর্থাৎ টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, পুনঃযোজিত ডিএনএ প্রযুক্তির প্রক্রিয়াসমূহ অর্থাৎ প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তারপরে কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগসমূহ অর্থাৎ বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার, চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগসমূহ বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন মেডিসিন, ট্রান্সজেনিক প্রাণী অর্থাৎ ট্রান্সজেনিক অ্যানিমালস, নৈতিক বিষয়সমূহ অর্থাৎ এথিক্যাল ইস্যু, এই সমস্ত টপিকগুলি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে টোটালটা কভার করব। ওকে, দেখো এই যে জীব প্রযুক্তিবিদ্যা চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু মানুষের জন্য খুবই একটা প্রয়োজনীয় বা ব্যবহারযোগ্য পদার্থ উৎপাদন এবং প্রক্রিয়া উদ্ভাবনের জন্য সজীব বস্তু বা জীব হতে সংগৃহীত উৎসেচকগুলির প্রয়োগ কৌশলের ব্যবহার নিয়ে কিন্তু আলোচনা বা অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে, এই অর্থে যদি তোমরা বলো তাহলে দই, রুটি বা মদ্য জাতীয় যে পদার্থ তৈরি করা, যেগুলি সবকটাই কিন্তু জীবাণু ঘটিত এক একটা প্রক্রিয়া বা স্টেপ বলতে পারো। ঠিক আছে, তাহলে জীব প্রযুক্তিবিদ্যারই একটা ভিন্ন ভিন্ন রূপ। ওকে, তাহলে তোমরা কিন্তু ইনভিট্রো নিষেক পদ্ধতির দ্বারা যে টেস্ট টিউব বেবি, এই পদ্ধতিটা কিন্তু তোমরা জেনেছো, তাই তো? সেমিস্টার 3তেই কিন্তু তোমাদের ছিল। ওকে, ইনভিট্রো নিষেক পদ্ধতি দ্বারা টেস্ট টিউব বেবির বা শিশুর জন্ম কি হয়, জিন সংশ্লেষ ও এর ব্যবহারের মাধ্যমে ডিএনএ ভ্যাকসিন প্রস্তুতি অথবা একটি ক্ষতিগ্রস্ত জিনের সংশোধন করা ইত্যাদি সব কিছুই আমরা বলতে পারি জীব প্রযুক্তিবিদ্যার অংশ। তাহলে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের যে বায়োটেকনোলজি সেটার মধ্যে কিন্তু পড়ছে। তুমি ওটা বলতে পারো টেস্ট টিউব বেবি হতে পারে। ঠিক আছে, কী করে তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, তারপর ডিএনএ ভ্যাকসিনেশন প্রসেস, তারপর কোনো একটা জিন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই জিনটা কী করে রিকভারি করতে হবে, সব কিছুই স্টেপ বাই স্টেপ কিসের মধ্যে পড়ছে, আমাদের বায়োটেকনোলজির মধ্যে কিন্তু পড়ছে, তাই না? তাহলে জীব প্রযুক্তিবিদ্যার ইউরোপীয় সংঘ বা ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, যেটাকে ইএফবি বলা হয়, বায়োটেকনোলজির একটা সংজ্ঞা দিয়েছে, যাতে গতানুগতিক দৃষ্টিভঙ্গি আর আধুনিক আণবিক জীব প্রযুক্তিবিদ্যা উভয়ই কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ ইএফবি এই সংস্থাটা একটা সংজ্ঞা দিয়েছে যেটার মধ্যে আমরা বলতে পারি আধুনিক যে আণবিক জীব প্রযুক্তিবিদ্যা টোটালটাই কিসের মধ্যে বিলং করছে, না আমাদের বায়োটেকনোলজির মধ্যে বিলং করছে। ওকে, এরপরে ইএফবি কর্তৃক প্রদত্ত বায়োটেকনোলজি যদি সংজ্ঞা বলো তাহলে কী হতে পারে, এটি বিভিন্ন পণ্য বা পদার্থ উৎপাদন, তারপর পরিষেবার জন্য কি প্রাকৃতিক বিজ্ঞান বা জীব, তারপর কোষের অংশবিশেষ এবং আণবিক অ্যানালগগুলির একত্রীকরণ বা সংমিশ্রণ। ঠিক আছে, জীব প্রযুক্তিবিদ্যার নীতিসমূহের মধ্যে যদি বলো তাহলে বহু নীতির মধ্যে দুটা মূল কৌশল যা কি হয় আধুনিক জীব প্রযুক্তিবিদ্যার কিন্তু জন্ম দিয়েছে। যেমন কি হতে পারে দুটো, একটা হচ্ছে জীবতত্ত্ব প্রকৌশল যেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর একটা রয়েছে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা যেটা রয়েছে এটা জিনগত উপাদান, যেমন কী হতে পারে জিনগত উপাদান, তোমরা সবাই জানো এটা হচ্ছে ডিএনএ আর আরএনএ। বংশগতি ধারক আর বাহক কাকে বলা হয়, জিনকে বলা হয়, তাই তো? আর ডিএনএও তার মধ্যেই কিন্তু বিলং করে, জিনের মধ্যে। তাহলে ডিএনএ বলতে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে হতে পারে, আর আরএনএ বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু হয়, তাই তো? রাসায়নিক গঠন বা প্রকৃতি পরিবর্তন দ্বারা এগুলিকে আমরা পোষক কোষে অন্তর্ভুক্ত করছি এবং এভাবে পোষক জীবের কিন্তু ফিনোটাইপ পরিবর্তন ঘটাতে পারছি আমরা, তাই তো? বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি হয়, এক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিন বা বিভিন্ন এনজাইম ইত্যাদির মতো যে জীব প্রযুক্তিজাত বস্তু রয়েছে তা সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে উৎপাদনের জন্য কেবলমাত্র আমরা কাঙ্ক্ষিত অণুজীব বা ইউক্যারিওটিক কোষের বৃদ্ধি ঘটাতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াগুলিকে জীবাণুমুক্ত পরিবেশ কিন্তু বজায় রাখছি। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জিনগত নিয়ে যে সমস্ত আলোচনা সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মনে রাখবে কী কী হবে, মানে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন নিয়ে আলোচনা, তারপর বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা, বিভিন্ন এনজাইমের নিয়ে আলোচনা, এই সমস্ত কিন্তু টোটালটা বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু পড়ছে। ওকে, প্রথম পুনঃযোজিত ডিএনএ প্রস্তুতির যে সম্ভাবনা অর্থাৎ এমআরজেড, এটা একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের সহিত, যেটা কি সেই অ্যান্টিবায়োটিক মানে সালমোনেলা টাইফেরিয়াম কোষস্থিত প্লাজমিড, যেটা হচ্ছে স্বেচ্ছায় প্রতিলিপি গঠন করতে পারে, অর্থাৎ নিজেই কী করতে পারে না রেপ্লিকেশন ঘটাতে পারে। তারপর এগুলো হয় চক্রাকার আর বহিঃ ক্রোমোজোমীয়, যেটা ডিএনএকে কিন্তু যুক্ত করার মাধ্যমে এই প্রসেসটা হয়।
ঠিক আছে। স্ট্যানলি কোহেন আর হার্ভার্ড বয়ার এই দুজন সায়েন্টিস্ট ছিলেন। এনারা 1972 সালে কী করেছিলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন একটা প্লাজমিড ডিএনএর একটি অংশকে কেটে নিয়েছিলেন। ঠিক আছে, এবার কেটে নেওয়ার পর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনকে আলাদা করে নিয়ে এই কাজটি সম্পাদন করেন। তাহলে দুজন বিজ্ঞানী ছিলেন স্ট্যানলি কোহেন আর হচ্ছে হার্ভার্ড বয়ার। কত 1972 1972 সালে কিন্তু কি করেছিলেন যে ডিএনএর একটা অংশ কিন্তু কেটে নিয়েছিলেন। ওকে, এবার ডিএনএ অণুর একটি নির্দিষ্ট স্থানে কেটে বা কর্তন সম্ভব হয়েছিল তথাকথিত যে আণবিক কাঁচি নামে পরিচিত রেস্ট্রিকশন উৎসেচককে আবিষ্কারের মাধ্যমে। কর্তৃত ডিএনএ খণ্ডকটিকে এরপর প্লাজমিড ডিএনএর সহিত যুক্ত করা হয়েছিল। আর এই প্লাজমিড ডিএনএ ভেক্টর রূপে কাজ করে তাতে কিন্তু যুক্ত ডিএনএ খণ্ডককে স্থানান্তর করার জন্য। তাহলে কিসের জন্য? মেনলি এই প্রসেসটাতে ডিএনএটাকে জাস্ট আলাদা করার জন্য কিন্তু করা হয়েছিল। তাহলে ডিএনএ খণ্ডকটাকে প্লাজমিডের মধ্যে যুক্ত করার জন্য এই প্রসেসটা করা হয়েছিল, আর ডিএনএ খণ্ডকটাকেও স্থানান্তর করার জন্য। মশা, ম্যালেরিয়া পরজীবীকে কী করে, মানব দেহে স্থানান্তরের জন্য বাহক রূপে কিন্তু কাজ করে, অর্থাৎ ভেক্টর রূপে এক্ষেত্রে কাজ করছে। আর একটা প্লাজমিডও সিমিলার ওয়েতে ভেক্টর হিসেবেই কিন্তু একখণ্ড বিজাতীয় ডিএনএ অণুকে পোষকজীবে স্থানান্তর করতে পারে। তাহলে এক্ষেত্রে তুমি বলতে পারো মশাটা যেমন কী করছে, বাহক হিসেবে কাজ করছে সিমিলার ওয়েতে, এক্ষেত্রে প্লাজমিডটাও কিন্তু ভেক্টর বা বাহক রূপে কাজ করছে, তাই না? ইকোলাই এর দেহে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের বহু সংখ্যক প্রতিলিপি তৈরির ক্ষমতাকে আমরা ইকোলি স্থিত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের ক্লোনিং বলছি। তো পরীক্ষায় আসতে পারে ক্লোনিং কি, তাহলে ক্লোনিংটা কি বলো তো? ইকোলাই একটা ব্যাকটেরিয়া রয়েছে, এর দেহে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন বহু সংখ্যক কী করছে, রেপ্লিকেট অর্থাৎ প্রতিলিপি তৈরি করছে। এবার এই প্রতিলিপি করার যে ক্ষমতা সেটাই আমরা ইকোলি স্থিত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের কি বলছে, ক্লোনিং বলছে। অর্থাৎ ইকোলাইটা কী করছে, বিভিন্ন রেপ্লিকেশন ঘটিয়ে তার মতনই বিভিন্ন প্রতিরূপ তৈরি করছে, তাই তো সেটাকে আমরা কিন্তু ক্লোনিং বলছি, বা যেটাকে বলে ক্লোন বলে না, ক্লোন অর্থাৎ কি, যেমন ধরো হচ্ছে কোনো একটা মাতৃকোষ, তার যে অপত্য কোষটা হয় দুটো যদি সেম হয়, একদম হুবহু সেম টু সেম, সেটাকে আমরা ক্লোন বলি, তাই তো। তো সিমিলার হয়তো ওই প্রসেসটাকে, অর্থাৎ যেহেতু প্রতিলিপি করে একই রকমের তৈরি করছে, এই প্রসেসটাকে আমরা বলছি ক্লোনিং। ওকে, মনে থাকবে তো। দেখো, বায়োলজির ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে চ্যাপ্টারই কিন্তু দেওয়া হয়ে গেছে এই চ্যানেলেই, তো অবশ্যই কিন্তু ওই চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিও। ওকে, আর এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের ফ্রেন্ডের মধ্যে অবশ্যই বলবো শেয়ার করে দিও। ওকে, পাশে থেকো আর সাপোর্ট করো। আচ্ছা, ওকে, দেখো, কাঙ্ক্ষিত জিনসমের ডিএনএ শনাক্ত করা, তারপর শনাক্তকৃত ডিএনএ অণুকে পোষক দেহে প্রবেশ করানো, পোষক দেহে প্রবিষ্ট ডিএনএ অণুর রক্ষণাবেক্ষণ ও এর পরবর্তী অণুতে ডিএনএ স্থানান্তর ঘটানো। অর্থাৎ এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপগুলো হচ্ছে কি বলো তো, এগুলো হচ্ছে যে বিভিন্ন মৌলিক ধাপ। কিসের মৌলিক ধাপ? জিনগতভাবে পরিবর্তিত জীব, জিনগতভাবে আমরা কি করে পরিবর্তিত জীব তৈরি করতে পারি সেগুলোর কিন্তু প্রসেস। পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তি সরঞ্জাম সমূহ, অর্থাৎ টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। দেখো, ফার্স্ট যেটা রয়েছে রেস্ট্রিকশন উৎসেচক। ওকে, রেস্ট্রিকশন উৎসেচক দেখো 1963 সালে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিওফাজে যদি বৃদ্ধি করতে সক্ষম দুটো উৎসেচককে কিন্তু প্রথমত আইসোলেট করা হয়েছিল। এবার আইসোলেট করার পর এদের মধ্যে একটা এনজাইম ডিএনএ অণুতে কী করছিল, মিথাইলমূলক সংযুক্ত করছিল, আর অপরদিকে কী করেছিল, আরেকটা উৎসেচক বা এনজাইম ডিএনএ অণুকে কর্তন করছিল, অর্থাৎ কাটছিল। ওকে, কেটে ফেলছিল। এবার শেষোক্ত উৎসেচকটি যেটা রয়েছে, অর্থাৎ শেষের দিকে যে উৎসেচকটা, সেটা কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হিসেবেই কিন্তু কাজ করছে। আচ্ছা, প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে যেমন HINT2, যার কার্যকারিতা ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জারিতের ওপর নির্ভর করছে এবং তাকে পৃথক করা হয়েছিল। আর 5 বছর পর তার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু নির্ধারণ করা হয়েছিল। এখন এটা থেকেও দেখা যাচ্ছে যে HINT2 কী হচ্ছে, সর্বদাই ডিএনএ অণুর 6টা বেস জোড়ে সমন্বিত সুনির্দিষ্ট অঞ্চলেই ছেদ করছে। আর এই যে সুনির্দিষ্ট বেশ সজ্জাক্রমটি রয়েছে, এটা HINT2 উৎসেচকের রিকগনিনেশন সজ্জাক্রম বলছি আমরা। তাহলে এই HINT2 উৎসেচকটাকে আমরা বলবো রিকগনিশন হচ্ছে সিকোয়েন্স। HINT2 ছাড়াও বর্তমানে আমরা প্রায় 230টি অধিক ব্যাকটেরিয়া স্ট্রেন হতে 900 এরও অধিক কিন্তু রেস্ট্রিকশন উৎসেচক পৃথক করতে পারছি, যাদের প্রত্যেকটাই কিন্তু আমরা আলাদা আলাদা সুনির্দিষ্ট রিকগনিশন সজ্জাক্রমে শনাক্তও করছি, তাই না? ইকো-RI উৎসেচকটি ইচেরিয়া কোলাই, যেটা RY13 ব্যাকটেরিয়া হতে কিন্তু নিষ্কাশন হচ্ছে। তাহলে কোথা থেকে? ইচেরিয়া কোলাই RY13 থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে। ইকো-RI এর ক্ষেত্রে আর যে অক্ষরটা রয়েছে সেটা কি বোঝায়? ব্যাকটেরিয়ার স্ট্রেনের নাম বোঝায়।
ঠিক আছে, নাম থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর নামের পরে উল্লেখিত রোমান যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ R1, এটা মানে হচ্ছে ব্যাকটেরিয়ার স্ট্রেন হতে যে ক্রমে উৎসেচকটা নিষ্কাশিত করা হয়েছিল অর্থাৎ বের করা হয়েছিল সেই ক্রমকে নির্দেশ করছে। তাহলে আর বলতে স্ট্রেনটা ব্যাকটেরিয়ার, আর ব্যাকটেরিয়াটা কোথা থেকে বা কোন উৎসেচক থেকে নিষ্কাশিত করা হচ্ছে সেই নাম্বারটা রোমান সংখ্যায় বোঝানো হয়। রেস্ট্রিকশন উৎসেচক সমূহ নিউক্লিয়াস নামক একটা বৃহৎ উৎসেচক গোষ্ঠীর অন্তর্গত। দেখো, নিউক্লিয়াস হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। শর্করা ফসফেট আর শর্করা শৃঙ্খলের অর্থাৎ সুগার ফসফেট ব্যাকবন অফ ডিএনএ এর একটি নির্দিষ্ট স্থানে কিন্তু কেটে দেয়। প্রতিটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ডিএনএ স্থিত নির্দিষ্ট প্যালিন্ড্রোমিক নিউক্লিয় সজ্জা শনাক্ত করে। দেখো একটা ডায়াগ্রাম রয়েছে খুব সুন্দর, তো অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে। এটা রিকম্বিনেন্ট ডিএনএ, স্টিকি এন্ড ডিএনএ ফ্রেগমেন্ট জয়েন্ট অ্যাট স্টিকি এন্ডস। ওকে, কোথায় কি রয়েছে এইগুলো কিন্তু ভালো করে দেখো ডায়াগ্রামগুলো। ওকে, এটা হচ্ছে অ্যাকশন অফ রেস্ট্রিকশন এনজাইম, অর্থাৎ কী করে রেস্ট্রিকশন এনজাইমগুলো অ্যাকশন করে আর তাই সেটারই ডায়াগ্রাম। ওকে, দেখো 5' GAATTC3', আবার 3' CTTAAG'। আচ্ছা, এই টোটাকে কিন্তু আমরা বলতে পারি মালায়ালাম। দেখো, মালায়ালাম যেমন দুটোর ক্ষেত্রে তুমি যদি প্রথম দিক দিয়ে যাও অর্থাৎ MA, দেখো এগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম শব্দ। ঠিক আছে, তুমি যদি মালায়ালাম কথাটা ভাবো, দেখো MALAY এদিক দিয়েও তুমি যদি প্রথম দিক দিয়ে যাও তাহলে MALAY এটা সংখ্যা পড়ছে। এবার তুমি যদি লাস্টের দিক থেকে আসো তাহলেও দেখো MALAY, এই তিনটেই কিন্তু অর্থাৎ MALAY এটাই কিন্তু পড়ছে। মালায়ালামটা যেমন হচ্ছে তোমাদের প্যালিন্ড্রোমিক শব্দ আমরা বলছি, সিমিলার ওয়েতে এক্ষেত্রে 5' GAATTC3', সিমিলার ওয়েতে দেখো 3' কি হয়ে গেল CTTAAG', তাহলে এই যে সিকোয়েন্সটা, হ্যাঁ এটাকে আমরা বলবো প্যালিন্ড্রোম সিকোয়েন্স বা প্যালিন্ড্রোম ওয়ার্ডও বলতে পারো, অর্থাৎ প্যালিন্ড্রোম শব্দ। মনে থাকবে তো? তাহলে এই পার্টটাকে কিন্তু আমরা প্যালিন্ড্রোম শব্দ বলছি। রেস্ট্রিকশন উৎসেচক সমূহ ডিএনএ স্থিত প্যালিন্ড্রোম সজ্জাক্রমের কেন্দ্রীয় অংশ হতে কিন্তু সামান্য দূরে কিন্তু বিপরীত তন্ত্রীর একই বেশ সজ্জার মাঝে কেটে দেয়। এর ফলে ডিএনএ তন্ত্রের প্রান্তে এক তন্ত্রের অংশ কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে 5' GAATTC3', 3' CTTAAG', এই টোটালটাকে আমরা প্যালিন্ড্রোম শব্দ কিন্তু বলছি। ওকে, পুনর্যোজিত ডিএনএ অণু গঠনের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আমাদের ব্যবহৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক সমূহ বিভিন্ন উৎস বা জিনোম থেকে কিন্তু সংগৃহীত ডিএনএ নিয়েই গঠন করতে হয়। ওকে, তার মানে আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো তৈরি করছি তার বিভিন্ন এনজাইমগুলো বা উৎসগুলো আমরা ডিএনএ থেকে কিন্তু গ্রহণ করছি। একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন উৎসেচক দ্বারা ডিএনএ অণুকে যখন আমরা কাটি তখন উৎপন্ন ডিএনএ খণ্ডকগুলিতে একই প্রকারের কি হয়, আঠালো প্রান্ত, যেটাকে আমরা বলি স্টিকি এন্ড তৈরি হয়। আর এই যে খণ্ডগুলি রয়েছে সেটা ডিএনএ লাইগেজ উৎসেচক দ্বারা কিন্তু পরস্পর যুক্ত থাকে, এন্ড টু এন্ড করা যেতে পারে। ডিএনএ লাইগেজ উৎসেচক দ্বারা পরস্পর কিন্তু যুক্ত করা যেতে পারে। ঠিক আছে, ডিএনএ খণ্ডক সমূহের পৃথকীকরণ আর নিষ্কাশন, সেপারেশন আর আইসোলেশন অফ ডিএনএ ফ্রেগমেন্ট। দেখো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক দ্বারা আমরা ডিএনএ অণুকে কাটতে পারি এবং কাটা হয়ে গেলে ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের কাটতে হবে। আচ্ছা, কেটে নিলাম। এবার কাটার পরে যেই খণ্ডগুলো আমরা পাবো অর্থাৎ খণ্ডিত যে ডিএনএ পাওয়া যাবে, এই খণ্ডিত ডিএনএগুলিকে আমাদের পৃথকীকরণ কৌশলের মাধ্যমে কিন্তু আলাদা করে নিতে হবে। তাহলে এই যে ডিএনএ খণ্ডগুলো প্রথমত আমরা কি করব, কেটে নিলাম। এবার কাটার পরে এগুলোকে কিন্তু আমরা আলাদা করে দেবো। ওকে, এবার আলাদা করার পর কি করতে হবে, তাতে জেল ইলেকট্রোফোরেসিস, মানে এই যে আলাদা করার প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো ইলেকট্রোফোরেসিস নামে কিন্তু এটা পরিচিত। এবার যেহেতু ডিএনএ খণ্ডকসমূহ কী হয়, নেগেটিভ আধান বিশিষ্ট অণু, এগুলো হচ্ছে সবই ঋণাত্মক আধান বিশিষ্ট অণু, সেই জন্য তাদের একটা আমরা তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে বা ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে অ্যানোডের দিকে কিন্তু জোরপূর্বক চালনা করলে আমরা এটা অবশ্যই পৃথক করতে পারবো, তাই তো? দেখো, আমরা জানি যে অ্যানোডের দিকে কি যাবে, অ্যানায়ন, তাই তো, আর ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়। তাহলে এইভাবেই কিন্তু যেহেতু এই ডিএনএ খণ্ডগুলো নেগেটিভ বা ঋণাত্মক, সেই জন্য আমরা অ্যানোডের দিকে যদি জোরপূর্বক ঠেলি বা পাঠাই তাহলে কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে। এবার অ্যাগারেজ বা সামুদ্রিক আগাছা হতে সংগৃহীত এক প্রকার প্রাকৃতিক পলিমার অ্যাগারোস, যেটা কি সামুদ্রিক আগাছা, সামুদ্রিক যে আগাছা হয় বিভিন্ন, সেগুলোর থেকে কিন্তু মানে আমরা সেগুলোর থেকে একটা গৃহীত প্রাকৃতিক পলিমার। অ্যাগারোস জেলের সেভিং এফেক্টের প্রভাবে ডিএনএ খণ্ডকসমূহ তাদের দৈর্ঘ্য অনুসারে কিন্তু পৃথকীকৃত হয়। অতঃপর ডিএনএ খণ্ডকের আকার যত ছোট হবে তা তত বেশি দূরত্ব কিন্তু অতিক্রম করবে। তাহলে ডিএনএ খণ্ডকের আকার যত ছোট সেটা তত বেশি দূরে বা দূরত্ব কিন্তু অতিক্রম করবে।
পৃথকীকৃত বা খণ্ডিত ডিএনএ খণ্ডকসমূহকে আমরা ইথিডিয়াম ব্রোমাইড দ্বারা যদি রঞ্জিত করি তাহলে অতিবেগুনি রশ্মির বিকিরণে রেখেই কেবলমাত্র এদের আমরা দেখতে পাবো। তাহলে দেখছো তো কী করতে হবে, প্রথমত ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে আমাদের এটাকে কালার করতে হবে, রঞ্জিত করতে হবে, অর্থাৎ মিক্স করতে হবে। এবং মিক্স করার পরে কিন্তু আমরা অতিবেগুনি রশ্মির বিকিরণে রেখেই অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির মধ্যে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, তাহলে এটা ভিজিবল হবে। ওকে, এরপরে দেখো ক্লোনিং ভেক্টর সমূহ। প্লাজমিড আর ব্যাকটেরিওফাজের ব্যাকটেরিয়া কোষের ভেতরে যে ক্রোমোজোমাল ডিএনএ রয়েছে সেই ক্রোমোজোমাল ডিএনএ অণুর নিয়ন্ত্রণাধীনে যদি আমরা না থাকি, ওকে, না থেকে স্বাধীনভাবে প্রতিলিপিকরণ যে ক্ষমতা রয়েছে, প্রতিটা কোষে উচ্চ সংখ্যায় ব্যাকটেরিওফাজ থাকার জন্য ব্যাকটেরিয়া কোষে এদের জিনোমেরও অন্তত বেশি কপি সংখ্যা কিন্তু পরিলক্ষিত হয়। ক্লোনিং মানে মনে রাখবে কপি হবে, অর্থাৎ ক্লোনিং ভেক্টর মানে কি যার ক্ষেত্রে বেশি ক্লোনিং হবে অর্থাৎ বেশি প্রতিলিপি ঘটবে সেটাই তো আমাদের ক্ষেত্রে বেশি উপকারী, তাই না? ওকে, এরপরে দেখো ভেক্টরগুলির মধ্যে ক্লোনিং করার জন্য যে বৈশিষ্ট্যগুলির দরকার বা প্রয়োজন, প্রথমত প্রতিলিপিকরণের উৎস যেটাকে আমরা বলি অরি, ঠিক আছে, এটা একটা নিউক্লিওটাইড সজ্জাক্রম যেখানে কি হবে প্রতিলিপিকরণ শুরু হচ্ছে অর্থাৎ রেপ্লিকেশন শুরু হচ্ছে। আর যে কোনো ডিএনএ খণ্ডককে যখন এই সজ্জার সাথে আমরা সংযুক্ত করব তখনই কিন্তু পোষক কোষের মধ্যে খণ্ডকটি প্রতিলিপিকরণ করতে পারবে। অর্থাৎ রিপ্লিকেশন করার জন্য কি করতে হবে, আমাদের ডিএনএ খণ্ডকটাকে প্রথমত সাজাতে হবে বা এই সজ্জার সাহায্যে কি করতে হবে, যুক্ত করতে হবে। এবং সজ্জাক্রম আবার কি করতে হবে, সংযুক্ত ডিএনএ অণুর কপি সংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু দায়ী হবে। অর্থাৎ সজ্জাক্রমটা যেমন হবে রেপ্লিকেশন বা কপি সংখ্যাগুলোও কিন্তু তেমনই হবে। তাই যদি কেউ কাঙ্ক্ষিত ডিএনএ অণুর বহু কপি প্রস্তুত করতে চায়, রিকভার করতে চায়, তবে একে কী করতে হবে, এমন একটা ভেক্টরের মধ্যে ক্লোন করতে হবে যার উৎস বহু সংখ্যক কপি গঠনে সহায়ক। তাহলে উৎসটাকে আমাদের এমন নিতে হবে যেটা কী করতে পারবে, অনেক অনেক বেশি বা বহু সংখ্যক কিন্তু কপি তৈরি করতে পারবে, তাই তো? তাহলে ক্লোনটা ভালো হবে, তাই না? এরপরে সিলেক্টেবল মার্কার। সিলেক্টেবল মার্কার কি, অরি অংশ ছাড়াও ভেক্টরের একটা নির্বাচনযোগ্য চিহ্নিতকারী অংশ রয়েছে যেটাকে আমরা বলি সিলেক্টেবল মার্কার। আচ্ছা, সিলেক্টেবল মার্কার প্রয়োজন যেটা নন ট্রান্সফরমেন্টগুলোর শনাক্তকরণ অপসারণেও কিন্তু সাহায্য করে আর নির্বাচিত ট্রান্সফরমেন্টদের বৃদ্ধিতেও সাহায্য করে। ট্রান্সফরমেন্ট বা রূপান্তর ভবন একটি পদ্ধতি, ঠিক আছে, ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা কি করি, একটা ডিএনএ খণ্ডককে একটা পোষক ব্যাকটেরিয়ার মধ্যে কি করে দিই, প্রবেশ করিয়ে দিই। ওকে, এবার প্রবেশ করানোর পর সেই সব জিন অ্যামফ্লিসিলিন বা ক্লোরামফেনিকল বা টেট্রাসাইক্লিন বা ক্যানামাইসিন ইত্যাদির মতো কিন্তু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বার্তা বহন করছে। আর তাই ইকোলি ব্যাকটেরিয়ার কোষের জন্য উপযোগী সিলেক্টেবল মার্কার রূপে বিবেচনা করা হয়। আর স্বাভাবিক ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা বা ব্যাকটেরিয়ার কোষ এই সমস্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন কিন্তু বহন করছে না। ওকে, দেখো এরপরে একটা যেটা রয়েছে এটা হচ্ছে ইকোলাই এর ক্লোনিং ভেক্টর পিবিআর স্থিত রেস্ট্রিকশন অঞ্চল সমূহ। আর ওরি অঞ্চল এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন প্লাজমিডের রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় প্রোটিনের সংকেতবাহী জিন হলো রোপ। ওকে, তাহলে এই ডায়াগ্রামটা ভালো করে দেখবে। আচ্ছা চলো, এবার উদ্ভিদ আর প্রাণীতে জিন ক্লোনিং এর জন্য ভেক্টর সমূহ। তো বিভিন্ন যে দ্বিবীজপত্রী রয়েছে সেই দ্বিবীজপত্রী উদ্ভিদের সংক্রমণকারী অণুজীব, যেমন ধরো অ্যাগারোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্স, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কিন্তু সংক্রমণ করে এই অণুজীবটা। স্বাভাবিক উদ্ভিদ কোষকে কী করে, টিউমারে পরিণত করে দেয়। স্বাভাবিক একটা উদ্ভিদ কোষ রয়েছে, খুব ভালো একটা সেল রয়েছে, ঠিক আছে, ওকে, প্ল্যান্ট সেল, সেটাকে কী করে দিচ্ছে, টিউমারে পরিণত করে দিচ্ছে। আর টিডিএনএ রূপে কিন্তু একখণ্ড ডিএনএকে স্থানান্তরে এবং সংক্রমণকারী অণুজীবের প্রয়োজন অনুযায়ী রাসায়নিক পদার্থ উৎপাদনের জন্য টিউমার কোষগুলিকে উদ্যাপিত করা। অর্থাৎ এক কথায় বলতে পারো যে ব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্স রয়েছে, এটা কি করে, জাস্ট স্বাভাবিক একটা সেলকে টিউমারে পরিণত করে দেয়। আর একইভাবে রেট্রোভাইরাসগুলোই কিন্তু প্রাণীদেহের সাধারণ কোষকে ক্যান্সার কোষে পরিবর্তিত করে। আচ্ছা, তাহলে টিউমারে যেটা ব্যাকটেরিয়াম রয়েছে ওটা কি করে, উদ্ভিদের ক্ষেত্রে কি করে, যে একটা নর্মাল সেলকে বা ভালো সেলকে কি করছে, টিউমারে রূপান্তরিত করে দিচ্ছে। আর প্রাণীদের ক্ষেত্রে যেটা রয়েছে ভাইরাস, সেই ভাইরাসটার নাম হচ্ছে রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাসটা কী করছে, প্রাণীদের যে সাধারণ কোষ রয়েছে সেটাকে ক্যান্সার কোষে পরিবর্তিত করতে সক্ষম হচ্ছে। অ্যাগ্রোব্যাকটেরিয়ামের যে টিউমার সৃষ্টিতে উদ্দীপনা দানকারী
প্লাজমিড রয়েছে অর্থাৎ টিআই প্লাজমিড এখন কি ক্লোনিং ভেক্টরে কিন্তু পরিবর্তিত করা হয়েছে, অর্থাৎ টিআই প্লাজমিড কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, তাই তো, যা উদ্ভিদ দেহে আর রোগ সৃষ্টি করবে না। তাহলে টিআই প্লাজমিডটা বা অ্যাগ্রোব্যাকটেরিয়ামের যে টিউমার সৃষ্টিতে উদ্দীপনা করতো সেই প্লাজমিডটাকে এভাবেই চেঞ্জ করে দিচ্ছি আমরা বায়োটেকনোলজির মাধ্যমে যে সেটা আর কিন্তু কোনো টিউমার সৃষ্টি করবে না। কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদে আমাদের কাঙ্ক্ষিত জিনকে অনুপ্রবেশ করানোর জন্য পদ্ধতিসমূহ ব্যবহার এখনও কিন্তু সক্ষম রয়েছে। এরপরে মাইক্রো ইনজেকশন পদ্ধতিতে আমরা কি করতে পারি, পুনঃযোজিত যে ডিএনএ রয়েছে সেই ডিএনএটাকে সরাসরি একটা প্রাণীকোষের নিউক্লিয়াসে মাইক্রো সিরিঞ্জের সাহায্যে কিন্তু প্রবেশ করাতে পারি। এবার প্রবেশ করানোর পর অপর একটা পদ্ধতিও রয়েছে যেখানে সোনা বা টাংস্টেন ধাতুর ক্ষুদ্র একটা কণা নিয়ে সেই কণার ওপরে আমরা কি করব, ডিএনএর প্রলেপ তৈরি করব এবং ডিএনএর প্রলেপ তৈরি করে তীব্র গতিতে অর্থাৎ খুব জোরে কী করতে হবে, সজোরে একটা উদ্ভিদ কোষে কী করতে হবে, ডিএনএ অণুকে ঢুকিয়ে দিতে হবে। এবং ঢুকিয়ে দেওয়ার পদ্ধতি, এই যে পদ্ধতি সেটা হচ্ছে বায়োলজিস্ট বা জিন গান পদ্ধতি নামে কিন্তু পরিচিত, আর এটি উদ্ভিদের ক্ষেত্রে উপযোগী। ঠিক আছে, তাহলে জিন গান বা বায়োলিস্টিক কি সেটা দেখে নেবে। জিনগত বস্তু, এরপরে ডিএনএ নিষ্কাশন। দেখো নিউক্লিক অ্যাসিড হচ্ছে সব সজীব বস্তুর ক্ষেত্রে নিঃসন্দেহে জিনগত বস্তু। জেনেটিক মেটেরিয়ালই আমাদের ডিএনএকে বলা হয়, এটা তো কোনো সন্দেহ নেই, তাই তো। তাহলে বেশিরভাগ জীবে কিন্তু এই জিনগত বস্তুটা কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা ডিএনএ বলি, এটা তোমরা সবাই জানো। যদি ডিএনএ অণুকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক দ্বারা কাটতে পারি বা কাটতে হয়, তবে কিন্তু একে অবশ্যই বিশুদ্ধ অবস্থায় থাকতে হবে, পিওর অবস্থায় থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, অন্য কোনো বৃহৎ জৈব অণু মুক্ত হতে হবে। আচ্ছা, যেহেতু ডিএনএ অণুটি পর্দাবৃত্ত অবস্থায় থাকছে সেজন্য আমাদের কি করতে হবে, অন্যান্য বড় যে জৈব অণু রয়েছে যেমন কি হতে পারে ভাবো তো, যেমন আরএনএ হতে পারে, রাইবোনিউক্লিক অ্যাসিড, বিভিন্ন প্রোটিন হতে পারে, তারপর পলিস্যাকারাইড হতে পারে, বা বিভিন্ন ফ্যাট জাতীয় পদার্থ বা স্নেহ পদার্থ সমূহ কিন্তু ডিএনএ সমূহকে বা অণুসহ কোষ হতে আলাদা করার জন্য কোষটিকে আমরা আবরণ মুক্ত করতে হবে। ফার্স্ট যে আবরণটা লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে প্রথমত আমাদের সরাতে হবে। ব্যাকটেরিয়া কোষ বা উদ্ভিদ বা প্রাণী কলাকে আমরা যেমন লাইসোজাইম রয়েছে, লাইসোজাইম যেমন ব্যাকটেরিয়া, সেলুলোজ যেমন উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, কাইটিনেস কিসের মধ্যে পাওয়া যায়, ছত্রাকের মধ্যে পাওয়া যায়, ইত্যাদি উৎসেচক সমন্বিত পালন মাধ্যমে রেখেই কিন্তু এই কাজটা আমরা সম্পন্ন করতে পারি। অর্থাৎ টোটাল কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, পালন মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়াতে কিন্তু এই কাজটা আমাদের সম্পন্ন করতে হবে। ওকে, এরপরে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মধ্যে রয়েছে মূলত যেমন ধরো ভেষজ ঔষধ, থেরাপিউটিক বা রোগ নিদান তত্ত্ব অর্থাৎ ডায়াগনস্টিক, কৃষিক্ষেত্রে জিনগতভাবে পরিবর্তিত শস্য জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, উৎপাদন প্রক্রিয়াজাত খাদ্য, প্রসেস ফুড প্রস্তুতি, জৈবিক উপায়ে প্রতিকার, বজ্র পদার্থ ব্যবস্থাপনা এবং শক্তি উৎপাদন প্রভৃতি। এগুলো সবই হচ্ছে আমাদের জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মধ্যে কিন্তু রয়েছে। চলো কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা দেখে নিই। ঠিক আছে, প্লাজমিড কি দুটি উদাহরণ দাও। দেখো এটা WBCS 2023 এসেছিল, অনেক ইম্পর্টেন্টই একটা প্রশ্ন। ওকে, প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান ক্রোমোজোমের ডিএনএ ছাড়াও কোনো কোষের সাইটোপ্লাজমে উপস্থিত স্বয়ং প্রতিলিপিকরণে সক্ষম অর্থাৎ সেলফ রেপ্লিকেটিং ছোট্ট বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। ঠিক আছে, অর্থাৎ এটা কি করতে পারবে, নিজে নিজে প্রতিলিপি করতে পারবে, আর এটার আকারটা হবে ছোট আর এটা গোলাকার হবে, আর এটা দ্বিসূত্রক ডিএনএ অণু, এটাকেই কিন্তু আমরা প্লাজমিড বলছি। ওকে, এগুলো সাধারণত আমরা ব্যাকটেরিয়ার অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যেমন কী কী হতে পারে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। দুটো উদাহরণ যেমন ধরো PBR322, ওকে, এটি একটা কৃত্রিমভাবে তৈরি প্লাজমিড ভেক্টর, আর টিআই প্লাজমিড এটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্স নামক ব্যাকটেরিয়া থেকে কিন্তু পাওয়া যায়। ওকে, তাহলে দুটো উদাহরণও পড়লাম, আর প্লাজমিড কি সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং ভেক্টরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। দেখো এটা WBCS 2023 এসেছিলো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ RDNA প্রযুক্তিতে এই উপাদানগুলি গুরুত্ব কিন্তু অপরিসীম। যেমন ধরো ডিএনএ লাইগেজ। আচ্ছা, ডিএনএ লাইগেজের গুরুত্ব কি, এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আঠা বা মলিকুলার গ্লু বলতে পারো। ঠিক আছে, গ্লু হিসেবে বা আঠা হিসেবে কিন্তু ডিএনএ লাইগেজটা কাজে লাগে, আর এটা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে এবং ভেক্টর ডিএনএ এর প্রান্তগুলিকে সংযুক্ত করে, অর্থাৎ এটা জুড়তেও কিন্তু সাহায্য করছে, এবং তাদের মধ্যে একটা স্থায়ী কী করে ফসফোডাইএস্টার বন্ধনও তৈরি করছে, যার ফলে ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে ডিএনএ লাইগেজটা কত দরকারি জানো তো, বুঝলে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটার গুরুত্ব কি, এটা একটা এমআরএনএ বলতে কি মেসেঞ্জার আরএনএ, তোমরা জানো তো। মেসেঞ্জার আরএনএ যে টেমপ্লেট সেটা ব্যবহার করে ডিএনএ কী করে সংশ্লেষণ করে,
অর্থাৎ ডিএনএ সংশ্লেষণ হয়। আর এটা বিশেষত সেই জিনগুলিকে ক্লোন করার জন্য গুরুত্বপূর্ণ যেখানে কোনো ইন্ট্রন নেই, ঠিক আছে। আর এই প্রক্রিয়ায় সিডিএনএ অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হচ্ছে, যা ইউক্যারিওটিক জিনটাকে প্রোক্যারিওটিক কোষকে প্রকাশ করতে সাহায্য করছে। তাহলে ইউক্যারিওটিকটাকে কী করছে, প্রোক্যারিওটিক কোষকে কিন্তু তৈরি করে দিচ্ছে। সেটা করার জন্য আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই প্রসেসটাই তো লাগছে। এরপরে ভেক্টর। ভেক্টরের গুরুত্ব হলো সেই ডিএনএ অণু যা একটা বহিরাগত ডিএনএ খণ্ডকে কী করতে পারে, বহন করতে পারে, ঠিক আছে। এবার বহন করছে এবং পোষক কোষে কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছে। এবার প্রবেশ করিয়ে দেওয়ার পরে কিন্তু রেপ্লিকেশন আর বংশবিস্তার ঘটাচ্ছে। আর এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বাহন বা কেরিয়ারও বলতে পারো। আর প্লাজমিড বা ব্যাকটেরিওফাজ হলো বহুল ব্যবহৃত এক ধরনের ভেক্টর। তাহলে দেখলে তো, এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। ইম্পর্টেন্টই বলা চলে, 2023 এসেছিল। ওকে, এরপরে আমরা জীব প্রযুক্তিবিদ্যার 3টা গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র জেনে নেব। উন্নত জীব যথা যেমন একটা অণুজীব হতে পারে বা বিশুদ্ধ উৎসেচক রূপে সবচেয়ে ভালো অনুঘটকটি কিন্তু সরবরাহ করা হয়। একটি জৈব অনুঘটকের ক্রিয়াশীলতার জন্য প্রকৌশলের ব্যবহার দ্বারা আমরা অনুকূল একটা অবস্থা তৈরি করতে পারি। প্রোটিন বা জৈব যৌগ যে রয়েছে তাদের বিশুদ্ধীকরণের জন্য আমাদের সংশ্লেষিত উপজাত বস্তুর প্রক্রিয়াকরণের জন্য প্রযুক্তি সমূহ, এই কটা 3টা পয়েন্ট কিন্তু দেখে নেবে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। ওকে, এবারে কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগসমূহ অর্থাৎ বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার। দেখো, খাদ্য উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি করতে চায় আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই কিন্তু এই বিষয়টার উপর নজর দিতে হবে। অর্থাৎ আমাদের যে হারে পপুলেশন বাড়ছে সেই অনুসারে কিন্তু আমাদের খাবার দাবারের পরিমাণও কিন্তু বেড়ে চলেছে। তাহলে সায়েন্টিস্টগুলো ভাবলো যে কী করা যায়, সেজন্য কিন্তু ওরা বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তিবিদ্যাটাকে বিভিন্ন কাজে লাগিয়ে দিল। অর্থাৎ বিভিন্নভাবে কী করলো, ট্রান্সজেনিক প্রাণী, ট্রান্সজেনিক উদ্ভিদ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তৈরি করলো। ট্রান্সজেনিক যেমন তুমি যদি গরুর কথা ভাবো, হ্যাঁ, রোজি নামে একটা গরু ছিল, সেটার ক্ষেত্রে কি হয়, ও অনেক বেশি দুধও দেয়, ঠিক আছে। এবার দুধ দিলে কি হবে, এবং তার পাশাপাশি আচ্ছা দুধ দিলে পরে সেক্ষেত্রে কী হবে, দুধ, দই, মাখন বা দুধের যে সমস্ত জিনিস আর অনেক বেশি দুধও দেবে। তাহলে রোজিটা কিন্তু এটা গেল। ওকে, রোজি ছাড়া এরপরও ট্রান্সজেনিক হচ্ছে কি এক ধরনের ঘোড়া, ময়ূল যেটাকে বলে, ময়ূলও কিন্তু তৈরি করা হয়, আর ঘোড়া তো অবশ্যই। আর তাছাড়াও এবার ট্রান্সজেনিক উদ্ভিদের মধ্যে যদি তুমি বলো তাহলে বিটি কটন, ওকে, বিটি, তারপর হচ্ছে তোমার তুলো আর কটন তো একই, তারপর বিটি বেগুন, এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু খাবার দাবার বা উদ্ভিদ এবং প্রাণী জগতে কিন্তু এই বায়োটেকনোলজিটাকে করা হলো। তো এখন আমরা কৃষিক্ষেত্রে যে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ সেটাই কিন্তু জানবো। দেখো, কৃষিজ রাসায়নিক বস্তু যেমন এগ্রোকেমিক্যালস ভিত্তিক কৃষি ব্যবস্থা, যেমন এখন প্রচুর পরিমাণে কী করা হচ্ছে, রাসায়নিক সার কিন্তু আমাদের ইসের মধ্যে কৃষিকাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। জৈবিক কৃষিকাজ যেমন অর্গানিক এগ্রিকালচার, তারপর জিনগত প্রযুক্তিপ্রাপ্ত শস্যভিত্তিক কৃষি ব্যবস্থা, সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, ওকে, খাদ্য সরবরাহের পরিমাণ কিন্তু 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে সফল হয়েছে। দেখছো, তাহলে বায়োটেকনোলজির সাহায্যে আমরা কি 3 ডবল কিন্তু খাবার উৎপাদন তৈরি করতে পারছি। কিন্তু বর্ধনশীল মানুষের জনসংখ্যা সকলের জন্য এখনও কিন্তু খাদ্যের যোগান দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়। তা আমরা দেখছো 3 গুণ বেড়ে দিচ্ছে, মানে গ্রিন রেভলিউশন কিন্তু বাড়িয়ে দিয়েছে, তবুও কিন্তু খাদ্যের যোগান কিন্তু যথেষ্ট হচ্ছে না। তার মানে ভাবছো তো কত পপুলেশন আমাদের ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের ক্ষেত্রে। উচ্চ ফলন হার কিছুটা উন্নত শস্য ভ্যারাইটির ব্যবহারের জন্য কিন্তু সম্ভব হয়েছে, যেমন ধরো সম্ভব হয়েছে অধিকতর ভালো পরিচালনা ব্যবস্থা, ঠিক আছে, এবং কৃষিজ রাসায়নিক বস্তু যেমন হতে পারে সার, কীটনাশক যেমন 2,4-D, তারপর আরও যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে সেগুলো ব্যবহারের ফলে কিন্তু তৈরি হচ্ছে। এক্ষেত্রে জিনগত পরিবর্তিত শস্য অর্থাৎ জিএমসি, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস ব্যবহার একমাত্র সম্ভাব্য সমাধান। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাই করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কী করা হয়, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক আর প্রাণী যাদের জিনসমূহকে আমরা কী করতে পারি, জিনগত প্রযুক্তিতে কাজে লাগাতে পারি, এবং কাজে লাগিয়ে পরিবর্তন করা হয়েছে তাদেরকে আমরা বলবো জিনগতভাবে পরিবর্তিত জীব। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদও হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রাণীও হতে পারে, ছত্রাক হতে পারে, তাদের আমরা কী করলাম বলো তো, জিনগুলোকে চেঞ্জ করে দিলাম, এবং জিনগুলো বা 2টো জিন মিলিয়ে একটা উদ্ভিদ বা একটা প্রাণীর সৃষ্টি করে দিলাম, সেটাকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও, শর্ট ফর্মে বলা হয় জিএমও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। ওকে, দেখো, জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদগুলি বিভিন্নভাবে উপযোগী হতে পারে, ঠিক আছে। যে সকল দিকে আমরা জিনগতভাবে পরিবর্তনে আনছি সেগুলো কী কী হতে পারে, যেমন ধরো জিনগত পরিবর্তন, অজীবজ পীড়ন বা অ্যাবায়োটিক স্ট্রেস। কী হতে পারে অ্যাবায়োটিকের মধ্যে, ঠান্ডা, দুর্ভিক্ষ, লবণ, উচ্চ তাপমাত্রা, অধিকতর সহনশীল শস্য তৈরি করা হয়েছে।
অর্থাৎ আমরা বায়োটেকনোলজির মাধ্যমে এমন কিছু উদ্ভিদের সৃষ্টি করেছি, ঠিক আছে, যারা কি করতে পারে, ঠান্ডাও সহ্য করতে পারবে, লবণ বা উচ্চ তাপমাত্রা, দুর্ভিক্ষ, এগুলো সবই কিন্তু সহনশীল, অর্থাৎ সহ্য করতে পারবে, এরকম শস্য আমরা তৈরি করেছি। জিনগত পরিবর্তন, যেমন জীবে কীটনাশকের ওপর নির্ভরশীলতা কমিয়ে কি করতে পারছি, পতঙ্গ পেস্ট প্রতিরোধী শস্য কিন্তু আমরা তৈরি করছি, অর্থাৎ এরা পতঙ্গ পেস্টের সাথে কি করবে, লড়তে পারবে। এই সমস্ত মডিফাইড শস্য কিন্তু আমরা তৈরি করছি। ফসল তোলার পরবর্তী ক্ষতি হ্রাসে সহায়তা করছে, আর উদ্ভিদ কর্তৃক সক্ষমতার সহিত খনিজ পদার্থের ব্যবহারজনিত যে সক্ষমতা সেটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যেমন ইহা কী করতে পারে, মৃত্তিকার খুব তাড়াতাড়ি উর্বরতা হ্রাসে বাধা দেবে, অর্থাৎ মৃত্তিকার উর্বরতাও তাড়াতাড়ি হ্রাস পাবে না এবং জমিতে ফসলও কী হবে, খুব ভালো উৎপাদন হবে। খাদ্যের পুষ্টিগুণও বৃদ্ধি করেছে, যেমন ধরো গোল্ডেন রাইস, মনে রাখবে গোল্ডেন রাইসে ভিটামিন এ তো পাওয়া যায়, তার সাথে বিটা ক্যারোটিনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওকে, এ সমৃদ্ধ, ভিটামিন এ সমৃদ্ধ ধান যদি বলা হয় সেটা হচ্ছে গোল্ডেন রাইস। ওকে, তারপর ব্যাসিলাস থুরেনজেনেসিস, যেটাকে আমরা সংক্ষেপে বিটি বলি, বিটি নামক ব্যাকটেরিয়া হতে আমরা বলি বি টক্সিন প্রস্তুত করা হয়। আর বিটি টক্সিন জিনকে কী করছে, ব্যাকটেরিয়ার দেহ থেকে নিষ্কাশন করে ক্লোনিংয়ের মাধ্যমে জিনটার সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে। আর কীটনাশকের চাহিদা হ্রাস করার জন্য উদ্ভিদ দেহে এই জিনটার প্রকাশ ঘটে উদ্ভিদ থেকে পতঙ্গ পেস্ট প্রতিরোধী করা হয়েছে। এর ফলে কী হচ্ছে, জীব কীটনাশক অর্থাৎ বায়োপেস্টিসাইড কিন্তু তৈরি হচ্ছে, যেমন হতে পারে বিটি তুলো, বিটি ভুট্টা, বিটি কর্ন, ওকে, ধান, টমেটো, আলু, সয়াবিন ইত্যাদি। এই সমস্ত টোটাল কিন্তু সবজি বা উদ্ভিদজাত যে জিনিসগুলো, এগুলো সবই আমরা বায়োটেকনোলজির মাধ্যমে কিন্তু তৈরি করতে পারছি। অর্থাৎ এরা পতঙ্গ পেস্ট প্রতিরোধী, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো রকম কী করবে, ব্যাকটেরিয়া বা ছত্রাক বা ভাইরাস কিন্তু আঘাত করতে পারবে না, তাই না। এরপরে যদি বলো বিটি তুলো বা বিটি কটন, ব্যাসিলাস থুরেনজেনেসিস ব্যাকটেরিয়া কিছু স্ট্রেন হতে আমরা প্রোটিন তৈরি করছি, যেই প্রোটিনটার নাম ক্রিস্টাল প্রোটিন বা ক্রাইপ্রোটিন উৎপন্ন হচ্ছে। আর সেগুলি লেপিড ও পটেরা গোত্রীয় পতঙ্গ, যেমন তামাক গাছের বালওয়ার্ম হতে পারে বা অ্যামিও ওয়ার্ম, কোলিওপটেরা যেটা হচ্ছে গোবরের পোকা, ঠিক আছে, গোবরের মধ্যে দেখবে এক ধরনের পোকা হয়, সেটা হচ্ছে কোলিওপটেরা। তারপর ডিপটেরা যেটা মাছি বা মশা, গোত্রীয় পতঙ্গের মতো কিছু নির্দিষ্ট পতঙ্গকে কী করে, মেরে ফেলে এবং যেটা তুলোটা রয়েছে সেটাকে সুস্থ রাখে এবং খুব সুন্দর সুন্দর তুলো হয়। এবার ব্যাসিলাস থুরেনজেনেসিস পতঙ্গদের বৃদ্ধির একটা নির্দিষ্ট দশা চলে, সেই দশা চলার সময় বা দশা চলাকালে কী করে, প্রোটিন একটা কেলাস তৈরি করে নেয়। এবার প্রোটিন কেলাস তৈরি করে, এই কেলাসগুলো বিষাক্ত পতঙ্গনাশক একটা টক্সিন প্রোটিন পাওয়া যায়। এই যে কেলাসগুলি তৈরি করছে প্রোটিনের একটা কেলাস, এটার মধ্যে কী পাওয়া যায় বলো তো, একটা টক্সিন প্রোটিন, যেটার সাহায্যে যে বিভিন্ন যে তুমি বলতে পারো গোবরে পোকা বা মাছি মশা এগুলো সবই কিন্তু মারা যাচ্ছে, তাই তো। প্রকৃতপক্ষে বিটি টক্সিন প্রোটিন নিষ্ক্রিয় প্রোটক্সিন অবস্থায় কিন্তু থাকছে। তাহলে বিটি টক্সিনটা কি, প্রথমত কী থাকে, নিষ্ক্রিয় প্রোটক্সিন অবস্থায় থাকে, কিন্তু যে মুহূর্তে এই নিষ্ক্রিয় টক্সিন খাদ্যের মাধ্যমে একটা পতঙ্গের দেহে প্রবেশ করে, তখন এই নিষ্ক্রিয় টক্সিনের কেলাস পতঙ্গের কী করে, পাচন নালী যেটা গার্ড অর্থাৎ পেটের ভিতরে যে ক্ষারীয় পিএইচের প্রভাবে দ্রবীভূত হয়ে যায় আর সক্রিয় টক্সিনে কিন্তু রূপান্তরিত হয়। আর সক্রিয় টক্সিন পতঙ্গের মধ্য পাচননালী যেটা মিডগার্ড, সেই মিডগার্ডের আবরণী কলাকোষের গাত্রে যুক্ত হয়ে যায় এবং যুক্ত হওয়ার পরে কোষ পর্দায় একটা কী করে, ফুটো বা ছিদ্রের সৃষ্টি করে। এবার ছিদ্র করার পরে কোষের স্ফীতি ঘটায়, অর্থাৎ কোষটা ফুলে যায় এবং কোষসমূহের ভাঙন ঘটাচ্ছে, ভেঙে দিচ্ছে কোষগুলোকে, আর অবশেষে পতঙ্গটা কিন্তু মরে যাচ্ছে। অর্থাৎ ওই যে ইগুলো টক্সিনটা কী করে পতঙ্গটার দেহে যে কাজ করছে সেই টোটাল কাজটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও। ওকে, দেখো জিন ক্রাই I1AC এবং জিন ক্রাই 2AB দ্বারা সংকেত বহনকারী প্রোটিন তুলা গাছের যে বলওয়ার্ম পতঙ্গ সেটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ক্রাই 1AC আর ক্রাই 2AB এ দুটোর মধ্যে কি রয়েছে, দুটো তুলা গাছের মধ্যে বলওয়ার্ম পতঙ্গ নিয়ন্ত্রণ করছে। আর জিন ক্রাই 1AB কী করছে, ভুট্টার কাণ্ডে ছিদ্রকারী পতঙ্গ যেটা হচ্ছে বোরের কি পতঙ্গ সেটাকে নিয়ন্ত্রণ করছে। বোরারকে কে নিয়ন্ত্রণ করছে, ক্রাই 1AB আর ক্রাই 1AC, ক্রাই 2AB এই দুটো হচ্ছে বলওয়ার্ম পতঙ্গ নিয়ন্ত্রণ করছে। তো এইটা টপিকটাও ভালো ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, পতঙ্গ পেস্ট প্রতিরোধী উদ্ভিদ, দেখো মানুষ সহ উদ্ভিদ আর প্রাণীর বহু বিস্তৃত ভ্যারাইটিগুলিতে গোলকৃমি, নেমাটোড, পরজীবিতা কিন্তু দেখা, অর্থাৎ নিমাটোড বা গোলকৃমি কিন্তু আমাদের পেটের ভিতরেই রয়েছে। মিলয়েডি গাইন ইনকগনিয়েটা নামক নিমাটোড তামাক গাছের মূলে কিন্তু সংক্রমণ ঘটায় এবং এর ফলে তামাক গাছের যে উৎপাদন সেটা কিন্তু ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, অর্থাৎ খুব পরিমাণে কমে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে গাছটাকে। আর এই সংক্রমণ প্রতিহত করার জন্যই কিন্তু আমরা RNA ইন্টারফেরেন্স অর্থাৎ RNAi প্রক্রিয়ার ওপর ভিত্তি করে একটা অভূতপূর্ব কৌশল গ্রহণ করেছিলাম।
বা গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, একটি কোষীয় প্রতিরক্ষামূলক পদ্ধতি হিসেবে আমরা সকল ইউক্যারিওটিক জীবে আরএনএ ইন্টারফারেন্স ঘটাচ্ছি। আর এই পদ্ধতি পরিপূরক দ্বিতন্ত্রী আরএনএ অর্থাৎ ডাবল স্ট্যান্ড আরএনএ অণু এমআরএনএ অণুর সহিত কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হওয়ার পর ট্রান্সলেশনে বাধা দান করছে, এবং ট্রান্সলেশনে যেহেতু বাধা দান করছে সেই জন্য মেসেঞ্জার আরএনএকে কিন্তু নিষ্ক্রিয় করে দিচ্ছে, যেটা নিষ্ক্রিয়করণ বা সাইলেন্সিং। ওকে, সাইলেন্সিং করে দিচ্ছে। আর আরএনএ যুক্ত কোনো ভাইরাস দ্বারা সংক্রমণের ফলে অথবা কোনো অন্তর্বর্তী আরএনএ হতে রেপ্লিকেশন পদ্ধতিতে প্রস্তুত চলাকালীন জিনগত উপাদান, যেটাকে বলে মোবাইল জেনেটিক এলিমেন্টস বা ট্রান্সপোজিশন থেকে এই পরিপূরক আরএনএটি কিন্তু আসতে পারছে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম বাহক বা ভেক্টর ব্যবহার দ্বারা আমরা নিমাটোড নির্দিষ্ট জিনগুলি কোনো পোষক উদ্ভিদের ভেতরে কোষে অনুপ্রবেশ করাতে পারছি। নিমাটোড যে নির্দিষ্ট আরএনএ রয়েছে সেটার অনুপ্রবেশ করিয়ে এর থেকে আমরা পোষক কোষের সেন্স বা অ্যান্টিসেন্স আরএনএ কিন্তু তৈরি করছি। আর এই উভয় আরএনএই পরস্পরের পরিপূরক হওয়ায় এরা ডাবল স্ট্যান্ড আরএনএ কিন্তু তৈরি করছে, আর যেটি আরএনএ ইন্টারফারেন্সের সূচনা করেছিল এবং এইভাবেই নিমাটোডের নির্দিষ্ট এমআরএনএ অণুকেও নিষ্ক্রিয় করে দিয়েছিল। এর ফলে আমরা কি বলতে পারি, এর ফলে নির্দিষ্ট যে ইন্টারফেয়ারিং আরএনএ সেটা কিন্তু প্রকাশিত হয়ে যায়। আর এমন একটি ট্রান্সজেনিক পোষক যেভাবে কি হয় পরজীবী নিমাটোডটি আর বাঁচতে পারে না। এভাবেই ট্রান্সজেনিক উদ্ভিদ বা পরজীবীটির সংক্রমণ থেকে কিন্তু নিজেকে রক্ষা করে। এবার চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যা বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন ইন মেডিসিন ক্ষেত্রে কীভাবে সাহায্য করছে সেটা আমরা জেনে নেব। দেখো, জিনগত প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত ইনসুলিন। দেখো, আগেকার দিনে যদি বলা হয়, আগেকার দিনে কিন্তু গরু, গবাদি পশু বা শূকর অর্থাৎ শুয়োর এদের প্রথমত মারা হতো, এবং এদের মারার পরে এদের যে অগ্নাশয় রয়েছে সেই অগ্নাশয় থেকে ইনসুলিনটাকে প্রথমত বের করে নেওয়া হতো, নিষ্কাশন করা হতো, এবং ডায়াবেটিস চিকিৎসায় কিন্তু ব্যবহার করা হতো। তাহলে গবাদি পশু বা শুয়োর প্রথমত হত্যা করে কিন্তু তাদের অগ্নাশয় থেকেই ইনসুলিন নিষ্কাশন করা হতো। তাহলে বুঝলে তো, গবাদি পশু বা শুয়োরের থেকে কিন্তু তাদের অগ্নাশয় থেকে ইনসুলিনটা নেওয়া হতো। এর ফলে মানব শরীরে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হলো, যেমন ধরো বিভিন্ন অ্যালার্জি, অনেক কারো দেখা গেল কি যে অ্যালার্জির সৃষ্টি হচ্ছে, বা বি জাতীয় প্রোটিনের উপস্থিতির জন্য কি হচ্ছে ভিন্ন প্রকারের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমাদের যে শরীরের ভিতরে অ্যান্টিবডিগুলো রয়েছে তারা কি করছে, আলাদা একটা, ওটা তো একটা পশু, আমরা তো মানুষ, তাই তো আমাদের শরীরের কম্প্যারিজনটা কিন্তু ঠিক করতে পারছে না। ওকে, অর্থাৎ ওরা কম্পেয়ার করতে পারছে না যে হ্যাঁ এটা তো মানুষের অ্যান্টিবডি, এটা কি করে পশুর একটা অ্যান্টিবডি, এরকম করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো বডির মধ্যে। ঠিক আছে, এবার ইনসুলিন দুটো ক্ষুদ্র পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত, জানো, একটা হচ্ছে শৃঙ্খল এ আর একটা হচ্ছে শৃঙ্খল বি। এই পলিপেপটাইড শৃঙ্খল দুটি পরস্পর হচ্ছে ডাইসালফাইড বন্ধনী তারা কিন্তু যুক্ত থাকে। আর মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীতে কিন্তু ইনসুলিন প্রোহরমোন রূপেই সংশ্লেষিত হয়। এনজাইমের মতো প্রো হরমোনটিও পুরোপুরিভাবে কিন্তু পরিণত হওয়ার পূর্বেই এর প্রক্রিয়াকরণ হওয়া প্রয়োজন, যার মধ্যে একটা অতিরিক্ত সি পেপটাইড শৃঙ্খল বর্তমান। আর পরিণত ও সক্রিয় ইনসুলিন অণুতে সি পেপটাইড শৃঙ্খলটি উপস্থিত থাকে না, এবং পরিণমনের মাধ্যমে প্রো ইনসুলিন হতে কার্যকরী ইনসুলিন গঠনে সি পেপটাইডটি অপসারিত হয়ে যায়। পুনঃযোজিত ডিএনএ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনসুলিন তৈরির প্রধান যে চ্যালেঞ্জটি সেটা হলো ইনসুলিন সৃষ্টিকারী। আচ্ছা, ইনসুলিন সৃষ্টিকারী পলিপেপটাইডগুলিকে একত্রিত করে কার্যকর ও পরিণত ইনসুলিন তৈরি করা। 1983 সালে ইলি লিলি নামক আমেরিকান এক কোম্পানি ছিলেন। সেই কোম্পানি মানব ইনসুলিনের পলিপেপটাইড শৃঙ্খল এ আর শৃঙ্খল বি এর সংকেত বহনকারী দুটো অনুরূপ অর্থাৎ ডিএনএ বেশ সজ্জা কিন্তু তৈরি করেছিলেন, এবং ইনসুলিন শৃঙ্খল প্রস্তুতির জন্য এই বেশ সজ্জাদ্বয়কে ইকোলি ব্যাকটেরিয়ার প্লাজমিডে যুক্ত করা হয়। পলিপেপটাইডের শৃঙ্খল এ আর শৃঙ্খল বি পৃথকভাবে প্রস্তুত করে নিষ্কাশনের পর শৃঙ্খল দুটিকে ডাইসালফাইড লিঙ্কেজ দ্বারা যুক্ত করে কিন্তু মানব ইনসুলিন তৈরি করা হয়েছিল। এরপরে জিন থেরাপি। দেখো, 1990 সালে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ অর্থাৎ এডিএ ঘাটতিযুক্ত 4 বছর বয়সী একটি মেয়ের দেহে প্রথম এই রোগ সারাইয়ের জন্য চিকিৎসা সম্পর্কিত জিন থেরাপি কিন্তু গ্রহণ করা হয়েছিল। অনাক্রমতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য এই উৎসেচকটি খুবই একটা গুরুত্বপূর্ণ। অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ উৎসেচক সংশ্লেষের জন্য দায়ী জিনের ডিলিশন মিউটেশনের কারণেই এই জিনগত অস্বাভাবিকতা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। কিছু শিশুর দেহে অস্থিমজ্জার প্রতিস্থাপন দ্বারা আমরা এডিএ ঘাটতিজনিত সমস্যা বা রোগগুলো কিন্তু নিরাময় করতে পেরেছি, এবং অন্যদের মধ্যে উৎসেচক প্রতিস্থাপন চিকিৎসা কৌশলের সাহায্যেও কিন্তু এই রোগ আমরা নিরাময়
মানে হতে পারে, যেখানে কার্যকরী এডিএ উৎসেচকটিকে ইনজেকশনের মাধ্যমে কিন্তু রোগীর দেহে পাঠাতে হয়। রোগীর রক্ত হতে লিম্ফোসাইট সংগ্রহ করে প্রথমত দেহের বাইরে পালন মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো হয়েছিল এবং একটা পালন মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত কার্যকরী এডিএ অ্যান্ড ডিএনএ অর্থাৎ রিট্রোভাইরাস ভেক্টরের ব্যবহারের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। কার্যকরী যে এডিএ আর ডিএনএ সেটা রয়েছে, এদেরকে লিম্ফোসাইট শ্বেত কণিকার প্রবেশ করানো হয়েছিল প্রথমত, এবং এই লিম্ফোসাইটগুলিকে পুনরায় কিন্তু আবার রোগীর দেহে পাঠানো হয়। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব ইনসুলিন বলতে কী বোঝো? দেখো WBCS 2017-তে এসেছিল। মানব ইনসুলিন হলো অগ্নাশয় থেকে নিঃসৃত একটি প্রোটিন হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, আর এটি গ্লুকোজকে কোষে প্রবেশ করিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। বর্তমানে পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে এই হরমোন কিন্তু তৈরি করা হয়, যা ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত করা হয়। তাহলে মানব ইনসুলিন কি, টোটালটা বুঝলে একটু আগে আমরা কিন্তু পড়ে আসলাম। জিন থেরাপি কাকে বলে উদাহরণ দাও? দেখো মোস্ট ইম্পর্টেন্ট, 2015-তেও এসেছিল, 20-তেও এসেছিল, 22-এ এসেছিল। জিন থেরাপি হচ্ছে একটা কৌশল, ঠিক আছে, যার মাধ্যমে আমরা কোনো রোগাক্রান্ত কোষে বা টিস্যুতে, ইংলিশে টিস্যু বলা হয়, ঠিক আছে, টিস্যুতে একটা কি করতে পারি, কার্যকরী জিন প্রবেশ করিয়ে তার ত্রুটিপূর্ণ জিনকে পরিবর্তন করে বংশগত বা অর্জিত রোগগুলির চিকিৎসা করতে পারি। যেমন ধরো SCID অর্থাৎ সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি বা অ্যাডিডোনিসিন ডিঅ্যামিনেজ এডিএ ঘাটতি রোগের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে রোগীর লিম্ফোসাইডে জিনের একটি কার্যকরী কপি কিন্তু প্রবেশ করানো হয়। দেখো বিটি তুলো বলতে কী বোঝো? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, 2023 এসেছিল। বিটি তুলো হলো এক ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ, প্রথমেই আমরা পড়েছি। এর জিনোমে মাটির ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাসিলাস থুরিনজেনেসিস থেকে নেওয়া একটি জিন প্রবেশ করানো হয়, আর এই জিনটি এক ধরনের কি বিষাক্ত প্রোটিন, যেটাকে বলা হয় ক্রাই প্রোটিন, তৈরি করছে, যা তুলো গাছের কাণ্ড আর পাতা ভক্ষণকারী যে শুয়োপোকা বা বোলওয়ার্ম রয়েছে সেগুলোর জন্য বিষাক্ত, অর্থাৎ ওদেরকে মেরে ফেলছে। এর ফলে এই তুলো গাছগুলি কী হয়, প্রাকৃতিকভাবে কীটনাশক প্রতিরোধী হয়ে গেল এবং কৃষকদের আর অতিরিক্ত কিন্তু কীটনাশক ব্যবহার করতে হলো না। ওকে, মানব ইনসুলিনের তাৎপর্য উল্লেখ করো। দেখো এটাও অনেক ইম্পর্টেন্ট, 2020-তেও এসেছিলো, 22-এ এসেছিলো। ওকে, মানব ইনসুলিনের প্রধান তাৎপর্য, যেমন ধরো ডায়াবেটিস চিকিৎসা। আচ্ছা, ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে যেমন ধরো ডায়াবেটিস মেলিটাস, কিন্তু ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত রোগীর জীবন রক্ষার জন্য অপরিহার্য মানব ইনসুলিন। এটি রক্তে শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করছে আর রোগীদের স্বাভাবিক জীবনযাপনে কিন্তু সাহায্য করছে। এরপরে পুনঃযোজিত ডিএনএ প্রযুক্তির সাফল্য। দেখো এটি প্রথম পুনঃযোজিত ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদিত চিকিৎসা প্রোটিন। অবশ্যই এর উৎপাদন প্রমাণ করে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের জন্য প্রয়োজনীয় জটিল প্রোটিন তৈরি করা সম্ভব হয়েছে, তাই না? তাহলে এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মানব ইনসুলিনের তাৎপর্যের মধ্যে। ট্রান্সজেনিক উদ্ভিদ বা GMC বলতে কী বোঝো? উদাহরণ দাও। WBCS 2017-তে এসেছিল, 24-এ এসেছিল, অনেক ইম্পর্টেন্ট। যেসব উদ্ভিদের জিনোমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বাহ্যিক কোনো জিন প্রবেশ করানো হয় এবং সেই জিনটি উদ্ভিদের কোষে অভিব্যক্ত হয়ে নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাকে আমরা বলবো ট্রান্সজেনিক উদ্ভিদ বা GMC। এই জিনটি উদ্ভিদকে কী করে, কীট প্রতিরোধ করতে সাহায্য করে, খরা সহনশীলতা বা উন্নত পুষ্টিগুণ প্রদান করে। যেমন ধরো বিটি তুলো পোকা প্রতিরোধী, তারপর হচ্ছে তোমার গোল্ডেন রাইস ভিটামিন A সমৃদ্ধ অগ্রদূত বা ভিটামিন এও থাকে, তার সাথে সাথে বিটা ক্যারোটিনও কিন্তু থাকে, মনে রাখবে। ওকে, তাহলে বিটি তুলো আর গোল্ডেন রাইস এই দুটোই কিন্তু উদাহরণ। এরপর দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বায়োটেকনোলজিতে স্প্লাইসিং পদ্ধতিটি কেন ব্যবহার করা হয়? দেখো 2024-এ এসেছিল। বায়োটেকনোলজিতে স্প্লাইসিং পদ্ধতিটি প্রধানত পুনঃসংযোজিত ডিএনএ, যেটা RDNA, রাইবোজোমাল ডিএনএ প্রযুক্তিতে দুটি ডিএনএ খণ্ডকে স্থায়ীভাবে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় ডিএনএ লাইগেজ নামক উৎসেচকের সাহায্যে একটা কাঙ্ক্ষিত জিন খণ্ডকে প্লাজমিড বা অন্য কোনো ভেক্টর ডিএনএ এর সাথে যুক্ত করে কিন্তু পুনঃযোজিত ডিএনএ তৈরি করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে স্প্লাইসিং পদ্ধতিটির মূল উদ্দেশ্য হচ্ছে জিন ক্লোনিং করা বা জিন স্থানান্তরের জন্য প্রয়োজনীয় হাইব্রিড ডিএনএ অণু কিন্তু তৈরি করা। অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়োপাইরেসি বলতে কী বোঝো? এই দুটি উদাহরণ দাও। দেখো এটা 2015-তে এসেছিল, 16-তে এসেছিল, 19-এ এসেছিল, 22-এ এসেছিল, 24-এ এসেছিল। দেখছো কত ইম্পর্টেন্ট। বায়োপাইরেসি বলতে আমরা বুঝি কোনো একটা নির্দিষ্ট দেশ বা সংস্থার পূর্বানুমতি অর্থাৎ কোনো অনুমতি না নিয়েই বিশেষত উন্নয়নশীল দেশের ঐতিহ্যগত জ্ঞান, ট্রেডিশনাল নলেজ, যেটা সে ট্রেডিশনাল নলেজ বা বায়োলজিক্যাল রিসোর্সেস অন্যায়ভাবে ব্যবহার করা এবং সেই জ্ঞান বা সম্পদের
ওপর পেটেন্ট বা অন্যান্য একচেটিয়া অধিকার অর্জন করাকে আমরা বলি বায়োপাইরেসি। ঠিক আছে, দুটি উদাহরণ যেমন বাসমতি চালের ওপর পেটেন্ট, হলদি বা নিমের ওপর পেটেন্ট। দেখো আমাদের যদি তুমি বলো ইন্ডিয়া বা ইন্ডিয়ার কালচারে, ভারতীয়দের কালচারে কিন্তু আগের থেকেই যে হলদি বা নিম, দেখবে আগেকার দিনে যদি জ্বর হতো তাহলে কিন্তু ঠাকুমাটা বলতো যে হলদি দিয়ে হলুদ দিয়ে কী করে নে দুধ, গরম দুধ খা, দেখবি সেরে যাবে, এভাবে বলতো। তাহলে আগেকার দিনে কিন্তু এভাবে খাওয়া হতো। তারপরে নিম, দেখবে নিম এখনও কিন্তু আমাদের নিমের পাতা বা বিভিন্ন জিনিস কিন্তু খাওয়া হয়। তাহলে এগুলো তো আমাদের ভারতীয়রা আগের থেকেই আমাদের প্রচলিত ছিল। কিন্তু যখন বিদেশি কোম্পানিগুলো আমাদের ভারতে এলেন তখন কিন্তু এরা অন্যায়ভাবে বা আমাদের অনুমতি ছাড়াই কি করেছিলেন, এদের অধিকার বা ওরা এটা বলেছিলেন যে টোটালটাই কিন্তু ওদেরই ক্রিয়েশন বা ওরাই তৈরি করেছে। এভাবে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কালচারের বিরুদ্ধে ওরা কিন্তু অন্যায় করেছিলেন আমাদের উপরে। ওকে, যেমন বাসমতি চালের ওপর পেটেন্ট, একটা আমেরিকান কোম্পানি ভারতীয় বাসমতি চালের একটা নতুন জাতের ওপর পেটেন্ট নিয়েছিলেন, যা ঐতিহাসিকভাবে কিন্তু ভারতেই চাষ হয়ে আসছে। অর্থাৎ ঐতিহাসিকভাবে আমাদের ভারতীয়রাই কিন্তু ওটা চাষ করছে, কিন্তু পরবর্তীতে এটা কি করেন, আমেরিকান কোম্পানি কিন্তু পেটেন্ট নিয়ে নেন। তারপর হলদি নিয়ে কী করেছিলেন, কিছু বিদেশি সংস্থা ঐতিহ্যভাবে ভারতেও ওষুধে ব্যবহৃত হলদি বা নিমের ঔষধি গুণের ওপর পেটেন্ট দাবি করেছিলেন। এরপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়োপেটেন্ট কি? WBCS 2016 আর 19 এসেছিল। একটি বায়োপেটেন্টের উদাহরণ দাও। 2018-তে এসেছিল। ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, দেখো বায়োপেটেন্ট হলো এক ধরনের আইনি অধিকার যা কোনো উদ্ভাবককে জৈব সম্পদ বা প্রক্রিয়াগুলোর, যেমন ধরো অণুজীব হতে পারে, জেনেটিক্যালি পরিবর্তিত জীব হতে পারে অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তারপর DNA সিকোয়েন্স, বায়োটেকনোলজিক্যাল প্রক্রিয়া ইত্যাদি ওপর একটি করে সময়ের জন্য একচেটিয়া ব্যবহারের অধিকার প্রদান করা, এটাকে আমরা বলি বায়োপেটেন্ট। এই অধিকারের ফলে পেটেন্ট গ্রহীতার অনুমতি ছাড়া অন্য কেউ সে উদ্ভাবন বা প্রক্রিয়া ব্যবহার, বিক্রি বা তৈরি করতে কিন্তু পারবে না। একটি পেটেন্টের উদাহরণ যদি বলো তাহলে সেটা হচ্ছে পুনঃসংযোজিত মানব ইনসুলিন, রিকম্বিনেন্ট হিউম্যান ইনসুলিন উৎপাদন পদ্ধতি। প্রথম বাণিজ্যিকভাবে সফল বায়োপেটেন্টগুলির মধ্যে এটি একটি অন্যতম। তারপর নির্দিষ্ট বিটি টক্সিন, ঠিক আছে, বিটি টক্সিন জিনগুলির ওপর পেটেন্ট, যা বিটি তুলো তৈরিতে কিন্তু সাহায্য করে। এরপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈব সুরক্ষায় যে কোনো তিনটি বিচার্য বিষয় উল্লেখ করো। 2015-তে এসেছিল। জৈব সুরক্ষা বা বায়োসেফটি বলতে বোঝায় যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, GMO বা অন্যান্য জৈব বস্তু ব্যবহারের ফলে মানুষ আর পরিবেশের ওপর কী হচ্ছে, ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্যই প্রয়োজনীয় নীতি আর পদ্ধতি। এর তিনটা বিচার্য বিষয়। প্রথমত মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি। দেখো GMO থেকে সৃষ্ট খাদ্য গ্রহণের ফলে মানুষের শরীরে অ্যালার্জি বা টক্সিসিটি সৃষ্টি হতে পারে কিনা এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন স্থানান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা বিচার করতে হবে। পরিবেশগত ঝুঁকি, GMO থেকে জিন প্রাকৃতিক পরিবেশ যেমন বুনো প্রজাতির মধ্যে স্থানান্তরিত হয়ে সুপার উইড বা অতি আগাছা তৈরি করতে পারে কিনা অথবা পরিবেশের অন্যান্য অণুজীব বা প্রাণীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা তা কিন্তু খুঁটিয়ে নেওয়া। ওকে, খতিয়ে দেখা। যেটা নৈতিক বা সামাজিক প্রভাব, GMO তৈরি ও ব্যবহারের নৈতিক ভিত্তি, জনসাধারণের গ্রহণযোগ্যতা এবং পরিবেশের ভারসাম্য আর জীববৈচিত্র্যের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলি বিচার করা। এই সমস্ত পয়েন্টগুলি কিন্তু ভালো করে দেখবে। ওকে, এরপরে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, GMO কি? উদাহরণসহ GMO উৎপাদনের বিভিন্ন ধাপগুলি লেখো। WBCS 2020 আর 22 এসেছিল। GMO হলো সেই জীব যার জিনোম বা বংশগতীয় উপাদান, জেনেটিক মেটেরিয়াল সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে পরিবর্তিত করা হয়েছে। অর্থাৎ এই জীবের জিনোমে আমরা একটা বহিরাগত কার্যকরী জিন প্রবেশ করতে পারি বা প্রবেশ করানো হয়, যা এটিকে একটি নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য তৈরি করে দেয়, যেমন বিটি তুলো, পোকা প্রতিরোধী তুলো, ট্রান্সজেনিক ইকোলাই, মানব ইনসুলিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া। GMO উৎপাদনের প্রক্রিয়াটি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি অনুসরণ করে, যেমন কাঙ্ক্ষিত জিন চিহ্নিতকরণ ও পৃথকীকরণ, এটা পড়বে, ভেক্টর জিন প্রবেশ করানো। ওকে, তারপর পোষক কোষে রিকম্বিনেন্ট DNA প্রবেশ করানো, তারপরে পোষক কোষের বংশবৃদ্ধি আর নির্বাচন, কাঙ্ক্ষিত প্রোটিন নিষ্কাশন, এই সমস্ত স্টেপের মাধ্যমে কিন্তু করা হয়। প্ল্যান্ট বায়োটেকনোলজির এই তিনটি প্রয়োগ উদাহরণসহ ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট, 2023-এ এসেছিল। প্রথমত ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন। দেখো প্রয়োগ কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা উদ্ভিদের নতুন বা উন্নত বৈশিষ্ট্য যোগ করতে পারি, যেমন বিটি তুলো ব্যাসিলাস থুরিনজেনিস নামক ব্যাকটেরিয়া জিন বহন করে এবং বলওয়ার্মের আক্রমণ থেকে রক্ষা পায়। টিস্যু কালচার বা অণুজীব বংশবিস্তার।
দেখো এটার ক্ষেত্রে প্রয়োগ কি, উদ্ভিদের কাণ্ড, মূল বা পাতার একটা ছোট্ট অংশ বা কোষ ব্যবহার করে একটা সম্পূর্ণ নতুন উদ্ভিদ তৈরি করা। উদাহরণ যেমন অল্প সময়ে রোগমুক্ত ও বিপুল সংখ্যক চারাগাছ উৎপাদন, যেমন অর্কিড হতে পারে, কলা হতে পারে, টিস্যু হতে পারে, কালচার সুগার বিট হতে পারে। এর ক্ষেত্রে উন্নত খাদ্যগুণ সম্পন্ন উদ্ভিদ উৎপাদন, যেমন কী কী হতে পারে, উদ্ভিদের পুষ্টিগুণ বৃদ্ধি করে মানুষের পুষ্টির ঘাটতি মেটানো, যেমন গোল্ডেন রাইস, যা অতিরিক্ত ভিটামিন এ অগ্রদূত অর্থাৎ বিটা ক্যারোটিন রয়েছে এর মধ্যে, যা ভিটামিন এ এর ঘাটতি কিন্তু মেটাতে সাহায্য করছে। এরপরে জিন থেরাপি সম্পর্কে টিকা। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জিন থেরাপি সম্পর্কে টিকা লেখো। এটা দেখো 2017-তে এসেছিল। জিন থেরাপি হলো একটি বায়োটেকনোলজির কৌশল যেখানে রোগের চিকিৎসা বা প্রতিরোধ করার জন্য কোষের জেনেটিক উপাদান বা জিনকে ব্যবহার করা হয়। এর লক্ষ্য কি, কার্যকরী জিন প্রতিস্থাপন করা, অর্থাৎ রোগীর কোষে থাকা ত্রুটিপূর্ণ বা রোগ সৃষ্টিকারী জিনটাকে অপসারণ না করে তার বদলে একটা কার্যকরী বা সুস্থ জিনের কপি প্রবেশ করানো। জিনের নিষ্ক্রিয়করণ, কোনো একটা রোগ সৃষ্টিকারী অতিরিক্ত সক্রিয় জিনকে নিষ্ক্রিয় করে দেওয়া। পদ্ধতি কি, সাধারণত ভাইরাসকে, যেমন ধরো অ্যাডিনো ভাইরাস, এটাকে ভেক্টর হিসেবে ব্যবহার করে কার্যকরী জিনটাকে রোগীর নির্দিষ্ট কোষে প্রবেশ করাতে হবে। আর জিন থেরাপি দুইটা প্রকারের হয়, একটা হচ্ছে সোমাটিক জিন থেরাপি, একটা হচ্ছে কি জার্মালাইন জিন থেরাপি। শরীরের সাধারণ কোষে যেমন দেহ কোষে জিন পরিবর্তিত করা, এটি বংশগত হয় না। আর জার্মালাইন জিন থেরাপি কি, জনন কোষে পরিবর্তিত আনা, এটি নৈতিক বিতর্কের কারণে বর্তমানে অনুমোদিত নয়। গুরুত্ব কি, বংশগত রোগ যেমন SCID, ADA ঘাটতি, তারপর স্ট্রেজিক ফাইব্রোসিস, থ্যালাসেমিয়া এবং কিছু ক্যান্সারের চিকিৎসায় কিন্তু এই পদ্ধতি আমরা বিপুলভাবে সম্ভাবনা তৈরি করা হয়েছে। ওকে, এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে জিন ক্লোনিং বলতে কী বোঝো। এটা দেখো 2023 এসেছিল। এর ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। জিন ক্লোনিং হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট DNA খণ্ড বা জিনের অসংখ্য হুবহু কপি তৈরি করতে পারি। আর এই প্রক্রিয়ায় সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা মৌলিক ধাপ। আচ্ছা, মৌলিক ধাপগুলি কী কী, যেমন কাঙ্ক্ষিত জিনকে একটা উপযুক্ত ভেক্টর যেমন প্লাজমিডের সাথে জুড়ে পুনঃসংযোজিত DNA অণু তৈরি করা। এই পুনঃযোজিত DNAটিকে একটা দ্রুত বিভাজন সক্ষম পোষক কোষে যেমন ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো। পোষক কোষ বিভাজিত হওয়ার সাথে সাথে জিনটিরও অসংখ্য কপি তৈরি করা। ব্যবহারিক প্রয়োগগুলি কী কী, যেমন প্রোটিন উৎপাদন, ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যাকটেরিয়ার মাধ্যমে মানব ইনসুলিন বা রক্তক্ষরণজনিত রোগের জন্য কিন্তু রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর উৎপাদন করা। জিন থেরাপির জন্য জিন তৈরি, জেনেটিক রোগের চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় কার্যকরী জিনের বিপুল পরিমাণ কপি প্রস্তুত করা। জিন ম্যাপিং, তারপর হচ্ছে সিকোয়েন্সিং, কোনো জিনের কাজ বা গঠন বোঝার জন্য বা জিনোম সিকোয়েন্সিং এর জন্য প্রচুর পরিমাণে DNA প্রয়োজন হয় যা ক্লোনিং এর মাধ্যমে পাওয়া যায়। ট্রান্সজেনিক জীব উৎপাদন, প্রাণী বা উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য যুক্ত করার জন্য কাঙ্ক্ষিত জিনের কপি তৈরি করা। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রান্সজেনিক কোষ কাকে বলে। রিকম্বিনেন্ট DNA যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতি লেখো। এটা দেখো 2015-তে এসেছিল। ট্রান্সজেনিক কোষ হলো সেই কোষ যার মধ্যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির সাহায্যে বাহ্যিক বা DNA পুনঃযোজিত DNA সফলভাবে প্রবেশ করানো হয়েছে এবং সেই DNAটিকে কোষ তার নিজস্ব জিনোম বা সাইটোপ্লাজমে বহন করে। রিকম্বিনেন্ট DNA যুক্ত ভেক্টরকে পোষক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে আমরা ট্রান্সফেকশন বা রূপান্তর বলি। এটা দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে মাইক্রো ইনজেকশন আর আরেকটা হচ্ছে জিনগান বায়োলজিস্ট। ওকে, পদ্ধতিটা কি, মাইক্রো ইনজেকশনের এই পদ্ধতিতে একটা অত্যন্ত সূক্ষ্ম কাচের পিপিটি যেটাকে বলা হয় মাইক্রো পিপেট, এটা ব্যবহার করে রিকম্বিনেন্ট DNAটিকে সরাসরি কী হয়, প্রাণী কোষের নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করানো হয়। আর এটা সাধারণত প্রাণী কোষের DNA প্রবেশ করানোর জন্যই কিন্তু ব্যবহার করা হয়। জিনগান বা বায়োলিস্টিক্স, এটার পদ্ধতি কি, এই যন্ত্রে সোনা বা টাংস্টেন দিয়ে প্রথমত এটাকে আবৃত করা হয় এবং DNA কণাগুলিকে উচ্চ গতিতে উদ্ভিদ কোষের দেওয়ালের মধ্যে দিয়ে সরাসরি অভ্যন্তরে নিক্ষেপ করা হয়। আর এটা উদ্ভিদ কোষে DNA প্রবেশ করানোর জন্য কিন্তু কার্যকর। তাহলে বায়োটেকনোলজির যে টোটাল চ্যাপ্টারটা অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও।